হ্যালো বন্ধুরা, প্রত্যেক সেকেন্ডে ৯,৫০০ কমার্শিয়াল প্লেন সারা পৃথিবীতে আকাশে থাকে। যদি আপনি লাইভ প্লেন ট্র্যাকারেও দেখেন তাহলেও আপনি দেখতে পাবেন সারা পৃথিবীর ম্যাপেতে মাছির মতো প্লেন ঘোরাঘুরি করছে। কিন্তু এই লাইভ ওয়ার্ল্ড ম্যাপেতে এমনও কিছু জায়গা আছে যার উপর আপনি একটাও প্লেন দেখতে পাবেন না। দেখে মনে হবে প্লেনগুলো যেন ইচ্ছে করেই এই জায়গাগুলোকে অ্যাভয়েড করে চলছে, আর বাস্তবেও প্লেনগুলো সত্যি এই স্পটগুলোকে অ্যাভয়েড করে চলে। তো চলুন আজকে এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করি পৃথিবীতে এমন কোন কোন স্পট আছে, এমন কোন কোন এলাকা আছে যার উপর দিয়ে কোনো পাইলট তার প্লেনকে কোনোভাবেই নিয়ে যেতে পারে না। তার সাথে আমাদের এটাও জানতে হবে যে পাইলটদের এরকম করার কারণ। পামির মালভূমি, যাকে তিব্বতন প্ল্যাটো বলা হয়, সারা পৃথিবীতে খুব কমই এত বড় এলাকা আছে যার উপর দিয়ে কোনো কমার্শিয়াল প্লেন ওড়ে না। পামির মালভূমি প্রায় ২৫ লক্ষ স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে ছড়িয়ে আছে। তার সাথে এই পামির মালভূমি ৯টা দেশের মধ্যে পড়ে। জিওগ্রাফিক্যালি আপনি যদি দেখেন তবে পামির মালভূমি খুব ইম্পর্ট্যান্ট একটা রুট, যা চীনকে সরাসরি মধ্যপ্রাচ্য এবং ইউরোপের সঙ্গে জোড়ে। কিন্তু তা সত্ত্বেও আমরা লাইভ প্লেন ট্র্যাকারে দেখতে পাচ্ছি যে এর ওপর দিয়ে কোনো কমার্শিয়াল প্লেন উড়ছে না, বরং এই এরিয়াকে বাইপাস করে এর সাইড দিয়ে উড়ে যাচ্ছে। আর এটা করার সব থেকে বড় কারণ হলো এই এলাকাতে পাওয়া যাওয়া উঁচু উঁচু পাহাড়, যা চীন থেকে শুরু হয়ে নেপাল, ভুটান এবং আফগানিস্তানে গিয়ে শেষ হয়। এখানে এভারেজ পাহাড়ের উচ্চতা প্রায় ১৪,০০০ ফিট। তবে যদিও একটা কমার্শিয়াল প্লেন ৩৫,০০০ ফিট উচ্চতায় ওড়ে, অর্থাৎ প্লেনগুলো এই পাহাড়গুলোর উচ্চতার থেকেও অনেক বেশি উচ্চতাতে ফ্লাই করে, কিন্তু কোনো কমার্শিয়াল প্লেনের কাছে যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন আসে, যেমন ধরুন কেবিনের প্রেসার লিক হওয়া কিংবা ইঞ্জিন ফেলিয়ার, এরকম ধরনের সিচুয়েশনে অক্সিজেন মাস্ক অটোমেটিক্যালি নিচে পড়ে যায়। আর এই মতো পরিস্থিতিতে পাইলটের কাছে মাত্র ২০ মিনিট থাকে, যে ২০ মিনিটের মধ্যে পাইলটকে ওই প্লেনকে ৩৫,০০০ ফিট থেকে মাত্র ১০,০০০ ফিটেতে আনতে হয়। এবার যেহেতু পামির মালভূমির এভারেজ পাহাড়ের উচ্চতায় ১৪,০০০ ফিট, তাই প্লেনকে ১০,০০০ ফিটে আনাটা কোনো পাইলটের কাছে সম্ভবই নয়। শুধু উঁচু উঁচু পাহাড়ি কমার্শিয়াল প্লেনের এই এলাকাটাকে অ্যাভয়েড করার একমাত্র কারণ নয়, বরং উঁচু পাহাড়ের সঙ্গে এখানে বাতাসের টার্বুলেন্সও অনেক বেশি থাকে। এখানে উপস্থিত উঁচু উঁচু পাহাড়ের সঙ্গে বাতাস ধাক্কা খেয়ে উপরের দিকে উঠতে থাকে, যা কোনো প্লেনের ব্যালেন্সকে ডিস্টার্ব করতে পারে। নাম্বার ৫, ভলক্যানোস অর্থাৎ আগ্নেয়গিরি। ২০২২-এর জানুয়ারি মাসে সাউথ প্যাসিফিকের টঙ্গা নামক একটা আইল্যান্ডে আন্ডার ওয়াটার ভলক্যানোর বিস্ফোরণ হয়েছিল। এই ভলক্যানোর ধোঁয়া এবং অ্যাশ ক্লাউড অর্থাৎ ছাইয়ের মেঘ এত বড় ছিল যে এটা আগের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছিল। বিস্ফোরণটা এত বড় ছিল যে এটাকে স্যাটেলাইটেও রেকর্ড করা সম্ভব হয়েছিল। ছাইয়ের এই মেঘ বায়ুমণ্ডলে ১,৯০,০০০ ফিট উচ্চতা পর্যন্ত রেকর্ড করা গিয়েছিল। এত উচ্চতায় পাওয়া যাওয়া কোনো অ্যাশ ক্লাউড যে কোনো প্লেনকে ডিস্টার্ব করতে পারে, এমনকি ড্যামেজও করতে পারে। ভলক্যানো থেকে বেরোনো অ্যাশ ক্লাউড প্লেনের উইন্ডশিল্ডকেও ক্র্যাক করে দিতে পারে, এমনকি প্লেনের ইঞ্জিনকেও ড্যামেজ করে দেয়। ২৪শে জুন ১৯৮২-তে লন্ডন থেকে নিউজিল্যান্ডে যাওয়ার একটা ফ্লাইট রাস্তায় এরকম ধরনেরই ভলক্যানিক অ্যাশ ক্লাউডের সম্মুখীন হয়েছিল। এটা সেই সময় ছিল যখন এরোপ্লেনের মধ্যেও মানুষ ধূম্রপান করত। যখন জাহাজের মধ্যে ধোঁয়া এসে জমা হতে থাকে তখন প্যাসেঞ্জাররা প্রথমে ভাবে যে কেউ হয়তো স্মোক করছে, কিন্তু এরপর যা হয় সেটা খুবই ভয়ানক ছিল। প্লেনের ক্রু এবং পাইলট বুঝতে পারে যে এই ধোঁয়ার মধ্যে সালফার আছে। এই ভলক্যানিক অ্যাশ এরোপ্লেনের ইঞ্জিনের মধ্যে গিয়ে মেল্ট হয়ে যায়, যার ফলে জাহাজের প্রত্যেকটা ইঞ্জিন বন্ধ হয়ে পড়ে এবং তার সাথে এরোপ্লেনটা ধীরে ধীরে তার উচ্চতা অর্থাৎ অ্যালটিটিউড লুজ করতে থাকে। ভাগ্য ভালো ছিল যখন প্লেনটা ৩৭,০০০ ফিট উচ্চতা থেকে ১২,০০০ ফিট উচ্চতায় নেমে আসে, তখন ৪টের মধ্যে ৩টে ইঞ্জিন আবার স্টার্ট হয়ে যায় এবং কোনো ক্রমে প্লেনটাকে ল্যান্ড করিয়ে নেওয়া হয়। তবে এই ঘটনাটা ঘটার পর পাইলটরা আগ্নেয়গিরির উপর দিয়ে ফ্লাই করা অ্যাভয়েডই করে দেয়। নাম্বার ৪, ক্রেটার্স। এই ক্রেটার্সগুলো দেখতে যতটা ভয়ঙ্কর, এদের কাজ তার থেকেও বেশি ভয়ঙ্কর হতে পারে, স্পেশালি যদি এর ওপর দিয়ে কোনো প্লেন উড়ে যায়। সারা পৃথিবীতে প্রায় ১৭০টা অ্যাস্ট্রয়েড ইম্প্যাক্ট ক্রেটার আছে। তবে এগুলো ছাড়াও খনিজ পদার্থ বের করার জন্য মাইনিং কোম্পানিরাও বিভিন্ন জায়গায় ক্রেটার বানিয়ে রেখেছে। তবে কোনো প্লেন যদি অনেক উচ্চতায় অর্থাৎ হাই অল্টিটিউডে থাকে তাহলে এই ক্রেটারগুলো সেরকম কোনো ক্ষতি করতে পারবে না একটা প্লেনের। সমস্যা তখন হয় যখন প্লেনের অল্টিটিউড অনেক কম হয়। যখন কোনো প্লেন কিংবা হেলিকপ্টার এই ক্রেটারের উপর দিয়ে কম উচ্চতায় উড়ে যায়
তখন ক্রেটারগুলো প্লেনকে কিংবা হেলিকপ্টারকে নিচের দিকে টেনে নিতে পারে। আসলে কোনো ক্রেটারের গভীরতা যত বেশি হয় এর নিচের তাপমাত্রাও তত বেশি থাকে, যে কারণে ক্রেটারের নিচের গরম হাওয়া উপরের দিকে ওঠে আর সেই শূন্যস্থানকে ভরাট করার জন্য বাইরের ঠান্ডা হাওয়া ক্রেটারের ভেতর দিকে আসে। গরম আর ঠান্ডা বাতাসের এই এক্সচেঞ্জের ফলে ক্রেটারের মধ্যে একটা ভর্টেক্স অর্থাৎ ঘূর্ণির সৃষ্টি হয়, যা উপরে উঠতে থাকা কোনো জিনিসকে নিচের দিকে টেনে নিতে পারে। তার সাথে ক্রেটারের বাইরের বাতাসেও একটা অদ্ভুত ধরনের টার্বুলেন্স তৈরি হয়ে যায়, যা কোনো প্লেনের ব্যালেন্সকে নষ্ট করতে পারে। আর এটাই হলো সেই কারণ যার জন্য কোনো ক্রেটারের উপর দিয়ে এরোপ্লেন উড়ে যায় না। নাম্বার 3, নর্থ কোরিয়া। নর্থ কোরিয়া এমন একটা দেশ যাদের এয়ার স্পেসকে পৃথিবীর সবথেকে ডেঞ্জারাস মনে করা হয়, কারণ এখানে নর্থ কোরিয়ার আর্মি কোনো ওয়ার্নিং ছাড়া যে কোনো জায়গায় যে কোনো সময় মিসাইল লঞ্চ করে দিতে পারে। আর শুধু নর্থ কোরিয়ার মধ্যেই নয়, এরা সি অফ জাপানেও মিসাইল ফায়ার করে থাকে। সাধারণত কোনো দেশ যখন টেস্ট ফায়ারের জন্য মিসাইল লঞ্চ করে তখন তারা বহুদিন আগে থেকে ওয়ার্নিং ইস্যু করে রাখে, যাতে সমুদ্রে থাকা কোনো জাহাজ কিংবা আকাশে ওড়া কোনো এরোপ্লেনের কোনো প্রবলেম না হয়। তাদের কাছে আগে থেকে ইনফরমেশন থাকে এবং তারা ওই রুটটাকে সেই সময় অ্যাভয়েড করতে পারে। কিন্তু নর্থ কোরিয়ার ক্ষেত্রে এমনটা নয়, তারা কোনো রকম কোনো ওয়ার্নিং ছাড়াই মিসাইল টেস্ট ফায়ার করার জন্য লঞ্চ করে দেয়। এই কারণেই কমার্শিয়াল ফ্লাইট নর্থ কোরিয়ার এয়ার স্পেসকে অ্যাভয়েড করে নর্থ কোরিয়াকে বাইপাস করে চলে যায়। নাম্বার 2, মক্কা। সৌদি আরবের পবিত্র শহর মক্কা, এটা সারা পৃথিবীর মুসলিমদের জন্য একটা ইম্পর্ট্যান্ট প্রার্থনার জায়গা। অনেকে মনে করে এই মসজিদটা পৃথিবীর সেন্টার অফ গ্র্যাভিটির উপরে উপস্থিত, এই জন্য কোনো প্লেন এর ওপর দিয়ে ফ্লাই করে না। কিন্তু বাস্তবে এই তথ্যের কোনো প্রমাণ নেই। আসলে মসজিদে হারামের উপর দিয়ে কোনো প্লেন ফ্লাই করে না। এর মেন কারণ হলো সৌদি গভর্নমেন্ট এই এলাকাটাকে নো ফ্লাই জোন ডিক্লেয়ার করে রেখেছে। সৌদি গভর্নমেন্টের এরকমটা করার পেছনেও দুটো কারণ আছে। প্রথম কথা তো এটা এমন একটা জায়গা যেখানে যে কোনো সময় লক্ষ লক্ষ মুসলিম প্রার্থনার জন্য উপস্থিত থাকে, তাই যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে অনেকেই সমস্যার মধ্যে পড়ে যাবে। অর্থাৎ প্রথম কারণটা হলো সিকিউরিটি রিজন। দ্বিতীয় কারণটা হলো মক্কার লোকেশন। প্রথম কথা হলো এই শহরটা এমন একটা জায়গায় উপস্থিত যার আশেপাশে ছোট ছোট পাহাড় আছে, যে কারণে এই এলাকার উপর দিয়ে যদি কোনো প্লেন পাস হয় তাহলে ইঞ্জিনের নয়েজ পাহাড়গুলোর জন্য ইকো হবে এবং ওই শব্দটা কয়েক গুণ বাড়িয়ে দেবে, যার জন্য যারা প্রার্থনা করতে এসছে তাদের অসুবিধা হতে পারে। এই জন্য মক্কা শহরে কোনো এয়ারপোর্টও নেই, কারণ যদি এয়ারপোর্ট থাকে তাহলে এরোপ্লেন ল্যান্ডিং এবং টেক অফ লো অল্টিটিউডে করবে, যার জন্য নয়েজ পলিউশন হতে পারে। নাম্বার 1, এরিয়া 51। ইউএস স্টেট নেভাদাতে ৭৫০০ স্কোয়ার কিলোমিটারে ছড়িয়ে আছে আমেরিকার একটা টপ সিক্রেট এয়ারবেস, যা এরিয়া 51 নামেই বেশি পরিচিত। এই এলাকাটা সবসময় কোনো না কোনো কন্ট্রোভার্সির মধ্যেই থাকে। এরিয়া 51 নিয়ে হাজারো ভিডিও ইউটিউবে আপনি হয়তো দেখে থাকতে পারেন। অনেকেই মনে করে যে আমেরিকান মিলিটারি এখানে ইউএফও এবং সিক্রেট ওয়েপেনের উপর রিসার্চ করে। চারিদিকে পাহাড়ে ঘেরা এই এলাকাটা গ্রাউন্ড লেভেল থেকে দূর থেকে দেখা যায় না, কিন্তু এর উপর দিয়ে এরোপ্লেন উড়ে গেলে এলাকাটাকে পরিষ্কারভাবে দেখা যাবে। আর এর থেকেই বাঁচার জন্য ইউএস গভর্নমেন্ট এই পুরো এলাকাটাকে নো ফ্লাই জোন ডিক্লেয়ার করে রেখেছে। যদিও ভুলবশত কোনো প্লেন এই এলাকার উপর দিয়ে ওড়ার চেষ্টা করে তাহলে প্রথমে তো তাদের ওয়ার্নিং দেওয়া হবে এবং রাস্তা পাল্টে নেওয়ার কথা বলা হবে, কিন্তু তাতেও যদি কোনো পাইলট সেই ওয়ার্নিং না শোনে তাহলে ইউএস এয়ারফোর্সের কাছে ওই প্লেনকে শুট ডাউন করার পুরো অথরিটি আছে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তবে একটা লাইক এবং অন্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণের জন্য স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।